দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময় টক শোতে আপনাদের সাথে আছি আমি ফারজানা নাহিদ। আপনারা জানেন আমরা এই টক শোতে প্রতিনিয়ত রাজনৈতিক এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজও আমরা তেমনই কিছু বিষয় আলোচনা করব। আমাদের স্টুডিওতে আলোচনার জন্য একজন অতিথি আছেন, তার সাথে পরিচিত হয়ে নিব। আমাদের সাথে আছেন জনাব আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাকে এনটিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আলাউদ্দিন ভাই। আমরা জানি যে আমরা কালকেও দেখেছি সংসদে যে বিষয়টা নিয়ে বেশ বলতে পারি যে উত্তপ্ত একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল। আমরা দেখেছি যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া এই বিষয়টা নিয়ে সরকারি দল এবং বিরোধী দলকে আমরা বেশ পাল্টাপাল্টি অবস্থানে কালকে দেখলাম। এবং স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, উনি সংসদে বলেছেন এবং বাইরেও বলেছেন যে সংবিধান সংশোধন করে সংবিধান সংস্কার পরিষদকে আনতে হবে বা সংযুক্ত করতে হবে। এই যে জুডিশিয়ারির কাছে আছে, এটা আইনের প্রক্রিয়াধীন, এই যে বিষয়টা উনি এভাবে ব্যাখ্যা করলেন, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি আসলে সরকারি দলের কোনো কালক্ষেপণ করার কোনো বিষয় এখানে বোঝা যাচ্ছে, নাকি আসলেই এটা আপনার মনে হয় যে তাদের কোনো জাস্টিফিকেশন আছে কথাটার ভিতরে? আপনাকে ধন্যবাদ। যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মূলত এই যে বিভেদ, যেটা সূত্রপাত যদি দেখি, সূত্রপাতটা আমরা বলতে পারি যে গণ অভ্যুত্থানকে আমরা কিভাবে দেখি, এই ঘটনার যে কোন দৃষ্টিতে আমরা এই ঘটনাকে দেখি সেটার উপর, মানে সেটাকে কেন্দ্র করে কিন্তু এই যে বিভেদ কিংবা আপনার চিন্তার বৈপরীত্য, মত পার্থক্য। তো সেখান থেকে যদি আমরা দেখি যে আমরা গণ অভ্যুত্থানের পর যে ব্যবস্থাটা আমরা পেয়েছিলাম, তো সেটা যদিও বলা হয় যে আপনার সংবিধানের 106 অনুচ্ছেদের ধারা মোতাবেক আপনার কোর্টের পরামর্শ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, কিন্তু এটা তো কোনো সাংবিধানিক সরকার ছিল না। সংবিধানের তো অন্তর্বর্তীকালীন সরকার এজ এ সেন্স অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে নেই। হ্যাঁ, সংবিধানে আছে যে আপনার ডক্ট্রিন অফ নেসেসিটির আলোকে এই ধরনের সিচুয়েশনে আপনি যে কোনো কিছু করতে পারেন। তখন তাহলে আমরা দেখি যে সংবিধানের মাধ্যমে এই সময়টাকে ব্যাখ্যা করার সুযোগ ছিল না। 5 আগস্টের পরবর্তী ঘটনাগুলো যদি দেখেন, তো তারপর আমরা কি করলাম যে সংবিধানটাকে একপাশে রেখে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। হ্যাঁ, এটা সংবিধানকে যে একপাশে রাখা হলো, এটাকে সংবিধানকে রিলেভেন্ট রাখার জন্য তারই একটা ধারাকে ব্যবহার করা হলো যে এই সময় আমরা একটা এক্সট্রা অর্ডিনারি সময় আমরা সংবিধানের বাইরে গিয়েও একটা সরকার করতে পারি। সংবিধানের বাইরে গিয়েও জন আকাঙ্ক্ষার ভিত্তিতে, জন অভিপ্রায়ের ভিত্তিতে এখানে আপনার সংস্কারে আলাপ উঠতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের কার্যবিধি, তাদের কার্যপরিধি, সেগুলো নিয়ে আলাপ হতে পারে। এবং পরবর্তী নির্বাচন, যে নির্বাচন সংবিধানের আলোকে হওয়া সম্ভব নয়, কারণ সংবিধানে তো আপনার তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনও সম্ভব ছিল না, কারণ সংবিধানের যেই ধারায় তত্ত্বাবধায়ক সরকারটা ছিল সেটা আরেকটা সংশোধনের মাধ্যমে বাতিল করা হয়েছে। তার মানে কোনোভাবে সংবিধানের মাধ্যমে নির্বাচন পাওয়া সম্ভব নয়। নির্বাচন পাওয়া হতো আপনার 2029 সালে। সংবিধানের মাধ্যমে সংস্কারও সম্ভব নয়। সংবিধানের মাধ্যমে একজন অভিযুক্ত, তখনকার আদালতে অভিযুক্ত ছিলেন আপনার অধ্যাপক মোহাম্মদ ইউনূস, তাকেও আপনার সরকার প্রধান হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়। তো এই সময়টা আসলে কিসের ভিত্তিতে সবাই একমত হয়েছিলেন? আমরা যদি সেই সময়টায় ফিরে যাই, এই সময়টা একটা রাজনৈতিক ঐক্যমত্য তৈরি হয়েছিল। বাংলাদেশের বিদ্যমান সবগুলো রাজনৈতিক দল যারা ফেসিবাদকে এখান থেকে হটিয়েছে, তারা সবাই একটা রাজনৈতিক ঐক্যমত্যে এসেছিলেন যে এই জাতির এই দুঃসময়ে আমাদেরকে সবাইকে এক হতে হবে এবং এই সমস্যাকে, এই সংকটকে রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। যদি রাজনৈতিক সমাধানের চিন্তাটা বাদ দেন, তাহলে পুরো অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো আইনের মাধ্যমে আপনি তাকে বৈধতা দিতে পারবেন না। সেই অবস্থায় যেই রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং সরকারের মাধ্যমে সংস্কার অধিবেশন হয়েছে, অধিবেশন বলতে আমি ঐকমত্য কমিশনকে বুঝাচ্ছি, এবং ওই অধিবেশনের পর, কারণ সেটাও কিন্তু 30টার অধিক রাজনৈতিক দল একসাথে মিলে আপনার প্রায় 10 মাস তারা রাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করছে। এটা তো কনস্টিটিউশনে নেই যে আপনি কনস্টিটিউশনের বাইরে গিয়ে তো আলাপটা করছেন। এবং সেই আলাপ থেকে উঠে এসেছে এই নির্বাচনটা কিভাবে হবে, এই নির্বাচন কি আরেকটা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হবে নাকি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে পারবে। তখন কিন্তু সবার সমন্বয়ে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র এবং পরবর্তীতে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দেওয়া হয়। এখন এই সবগুলোর ধারাবাহিকতা, আপনি যদি ধারাবাহিকতাগুলো দেখেন, এইটা তো কোনো এককভাবে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা এনসিপি কিংবা রাজনৈতিক দলের চাপিয়ে দেওয়া বিষয় নয়।
এটা একটা কনসেনসাসের বিষয়। জি যারাই নির্বাচিত হয়ে আসবে, এবং জুলাই সনদে এই বিষয়টা উল্লেখিত আছে যে জুলাই সনদের কোনো কিছুকে আদালতে নিয়ে যাওয়া যাবে না। মানে কি? মানে আপনি রাজনৈতিক সমস্যার সমাধান অথবা রাজনৈতিক সংকটের সমাধান আদালত দিয়ে করতে পারবেন না। এখন আদালতটা কি? আদালত তো একটা প্রতিষ্ঠান, এটা তো একটা, আপনার যখন যদি একটা রাষ্ট্র গঠনের শুরুতেই ঐকমত্যের ভিত্তিতে তো আদালত তৈরি হয়, যখন আপনি প্রথম সংবিধান রচনা করেন। এখন আমাদের এখানে যে প্রথম সংবিধান অথবা ৭২ সংবিধান যেই কারণে এখানে ফেল করেছে, ৭২ সংবিধান যেই কারণে আপনাকে একটা ইনক্লুসিভ নির্বাচন এনশিওর করতে পারে নাই, যেই কারণে নির্বাচনের পরও আপনি এই সরকারকে কিভাবে ফেলে দিবেন? ৭ জনের নির্বাচনের পর গণঅভ্যুত্থান ভিন্ন আর কি কোনো রাস্তা ছিল এই সরকারকে না, সেটা বাদ দিয়ে সেটা নতুনভাবে নিয়ে আপনি আসা? আপনি যেটা ঐক্যের কথা বলছিলেন আমদি ভাই, আপনাকে একটু থামাচ্ছি। আমরা জানি যে এনসিপির নাহিদ ইসলাম উনি কালকে কিন্তু এই কথাটা বলেছেন যে এই জুলাই সনদ বা গণ অভ্যুত্থানের পরে যেটা আসলে তো একটার পর একটা এসে এই জুলাই সনদকে উপেক্ষা করে সংবিধান নিজেদের মতো করে ব্যবহার করছে বিএনপি বা সরকারি দল। এটা কি আপনি মনে করছেন আসলে এটার সাথে কি একমত? না, এটার সাথে তো আমি শুধু একমত না, একেবারেই মানে কি পয়েন্ট টু পয়েন্ট একমত। আচ্ছা। আমি যে কথাটাই বলতে চাচ্ছিলাম, আমি জাস্ট ওইটাকে একটু শেষ করে দিই। জি। সেটা হলো যে যে নির্বাচনটা হলো, এই নির্বাচন যেটা আমরা বলি যে একই যাত্রায় দুই ফল, আসলে একই যাত্রা। হ্যাঁ, আমি একটাকে মেনে নিলাম, বললাম যে একটা সাংবিধানিক নির্বাচন, যে কি এটা সংসদ সদস্য নির্বাচন, জি কিন্তু একই আদর্শের ভিত্তিতে আপনার আরেকটা নির্বাচন হয়েছে, যে নির্বাচনের জন্য সবগুলো রাজনৈতিক দল তার মতামত ব্যক্ত করেছে, তারা তো ঐক্যমতে পৌঁছেছিল, তারা তো পৌঁছেছিল এবং জি তার ভোটারদেরকে আহ্বান জানিয়েছেন জি যে আপনারা হা ভোটের পক্ষে, অথবা এবং কেউ যদি না ভোট, ৬৮% কেউ যদি নাও মানুষজন দিতে চায়, যেমন জাতীয় পার্টি না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে, উই ডু রেসপেক্ট, যে ঠিক আছে তাদের অবস্থান, জনগণ বিচার করবে যে তাদের অবস্থানের সাথে সঙ্গতিপূর্ণ হলে জনগণ ভোট দিবে না। জি এখন আপনি এই গণভোটকে মেনে নিয়েছেন, আপনি গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন, সবকিছুর পর যখন রায় আসলো, যখন রায়ের আলোকে বাস্তবায়নের সময় আসলো, তখন যখন আপনি আইন দেখাচ্ছেন, আদালত দেখাচ্ছেন, জনগণ তো এটাকে একরকম বিট্রায়াল হিসেবে নেবে। আপনি যতই আইন দেখান না কেন, আইনের মারপেট জনগণ বুঝবে না, কিন্তু জনগণ এটা বুঝবে আমি সংস্কারের পক্ষে রায় দিয়েছিলাম। আমি সরকারের অনেক টাকা খরচ করে, আপনি যদি সরকারের এটা একটা আলাদা বাজেট হয়, নির্বাচন কমিশনের একটা আলাদা কর্মযজ্ঞ, এবং এই 10 মাসের পুরো সংস্কারের যে, তখন যদি এমন হতো যে বিএনপি বলে দিত যে আমরা এসবে নাই, আমরা যদি নির্বাচিত হই আমরা 31 দফা বাস্তবায়ন করব। ইভেন যদি 31 দফার দিকে তাকান, 31 দফার প্রথম দফাটা কি? প্রথম দফা হলো যে তারা যে সংবিধান, যেটা 2013 সালে আপনার মরহুম বেগম খালেদা জিয়া বলেছিলেন, তারা ক্ষমতায় যাওয়া মাত্র সংবিধানকে ছুঁড়ে ফেলে দেবেন। কারণ কি? ওই সংবিধানে আপনার ওই তত্ত্বাবধায়ক সরকারকে যখন বাতিল করা হলো, স্বাভাবিকভাবে আপনার এই সংবিধান দিয়ে আর কখনোই শেখ হাসিনাকে ফালানোর কোনো রাস্তা ছিল না। কারণ বাংলাদেশের আপনারা দেখেছি আমরা 3টা নির্বাচন কিভাবে হয়েছে। সো তাদের প্রথম দফাটা কি ছিল? একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করা হইবে, এবং সংবিধান সংস্কার কমিশনকে গণভোটের মাধ্যমে জনগণের কাছে নিয়ে গিয়ে নতুন সংবিধান স্পষ্ট বলা নাই, জি কিন্তু সংবিধান সংস্কার কমিশন তো বলা বলা আছে। আছে, হ্যাঁ। আর আমরা এখন সংস্কার কমিশনের জায়গায় কি পেয়েছি? আমরা বিএনপির সংবিধান সংস্কার কমিশনের বাইরে গিয়ে আমরা একটা ঐকমত্য কমিশন পেয়েছি, যেটা আরো বড়, এবং ঐকমত্য কমিশনের মাধ্যমে একটা সংস্কার পরিষদ পেয়েছি, যেটা বিএনপি মেনে নিয়েছে। আমরা তো গণপরিষদের কথা বলেছিলাম, এনসিপি কিন্তু শুরু থেকে গণপরিষদের দাবি জানিয়ে এসেছে, এখনো গণপরিষদের দাবিতে আমরা আছি। কিন্তু যেহেতু ঐকমত্য কমিশনের সব রাজনৈতিক দলকেই তার জায়গা থেকে জাতীয় স্বার্থে ছাড় দিতে হয়, একটা কমন জায়গায় আসতে হয়, আমরা তখন গণভোটের জায়গায় এসেছি। ইভেন আপনি যদি দেখেন, জামাত একটা স্পষ্ট অবস্থান নিয়েছিল, তারা গণভোট আগে চায় এবং তারপর আপনার জাতীয় নির্বাচন চায়। আমরাও কিন্তু এটাই বলছি, আমরা বলছি যে গণভোট আগে হলে ভালো। যদি আপনি নির্বাচন ফেব্রুয়ারিতে হয়েছে, নভেম্বরে গণভোট হয়ে যেত, তাহলে কিন্তু আপনার আজকের এই সংকটটা তৈরি হতো না। কিন্তু আমরা বলেছি গণভোট আগে হলে ভালো, যদি মনে হয় এটাকে কেন্দ্র করে একটা সংকট তৈরি হয়, তাহলে একই দিনেও হতে পারে। একই দিনে হতে পারে, কারণ আমরা বিএনপিকে অথবা রাজনৈতিক দলগুলোর উপর আস্থা রেখেছিলাম যে না, তারা আসলে জনগণের সাথে এটা ব্রিজ করে। আপনি কি বলছেন যে এখন এই আস্থাটার পরিপন্থী হচ্ছে? যেরকম হাসনাত আব্দুল্লাহ উনি কিন্তু বলেছেন যে গণভোট এবং ঐক্যমত কমিশন, আপনি যেটার কথা বলছেন, যে এটা নিয়ে এখন বিএনপি সরকার দ্বিচারিতা করছে, কারণ ওনারা কিন্তু এটার পক্ষে ছিলেন, যে তারা জুলাই সনদ এবং এটাতে ওনারা কিন্তু বলেছেন সংস্কারের পক্ষে। বিএনপি বা সরকারি দল, বিরোধী দল, এখন দু দলই কিন্তু এটার পক্ষে ছিলেন। তাহলে এটার সলিউশনটা কি হতে পারে? এখন এটা কি হতে পারে? কালকে তো শেষ হয়ে গেল। আমি আপনাকে যদি পাল্টা প্রশ্ন করা ঠিক হবে না, বাট এই প্রশ্নটা জনগণকে করতে চাই, জনগণ কি ফিল করছে।
আপনি যদি দেখেন যে জুলাই আদেশের মাধ্যমে নির্বাচন হলো, আপনি বারবার আমরা এটা বলছি যে এই সংসদ নির্বাচন কোনো সাংবিধানিকভাবে হয় না, এটা জুলাই আদেশের মাধ্যমে হয়েছে। যদি সাংবিধানিকভাবে হতো তাহলে মিনিমাম আপনাকে 3 মাসের জন্য আবার একটা আপনার অন্তর্বর্তীকালীন সরকার থেকে বের হয়ে গিয়ে অথবা অন্তর্বর্তীকালীন সরকার বিলুপ্ত হয়ে আবার নতুন শপথ গ্রহণ করতে হতো তত্ত্বাবধায়ক সরকার নিয়ে। এখন এই গণঅভ্যুত্থানের ফ্রন্ট লাইনার্স হিসেবে গণঅভ্যুত্থানের যেহেতু এনসিপির বেশিরভাগ নেতৃত্ব গণঅভ্যুত্থানের সমন্বয়ক ছিলেন এবং নেতৃত্বে ছিলেন, আজ থেকে যখন 20 বছর 30 বছর পরে এই সময়টাকে বিচার বিশ্লেষণ করা হবে, তখন কিন্তু বিএনপিকে যতটুকু দায়ী করবে তার চেয়ে বেশি দায়ী করা হবে এই গণঅভ্যুত্থানের যারা আপনার নেতৃত্ব তাদেরকে। কেন? আপনি একটা সাংবিধানিক ব্যবস্থাকে, যেহেতু এটা জন আকাঙ্ক্ষার পরিপন্থী ছিল, খুনি হয়ে উঠেছিল, লুটেরা হয়ে উঠেছিল এবং বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে একেবারেই স্ম্যাশড করে দেওয়া হয়েছিল, সেই জায়গা থেকে জনগণের অংশগ্রহণে এমন একটা গণ আন্দোলন করে গণ অভ্যুত্থানে নিয়ে গিয়ে সেই সরকারকে পতন ঘটিয়েছেন। ঘটানোর পর ইন্টারিমের পুরো সময়টা যেইভাবে রাষ্ট্র পরিচালিত হয়েছে, এই সময়টার পরে আপনি একটা নির্বাচন দিয়েছেন এবং নির্বাচনের পর আমরা বারবার বলেছি, এনসিপি থেকে আমিও বলেছি যে নির্বাচনটা হয় এনসিপি সবচেয়ে বড় বিজয়। কারণ আমরা যেই একটা ব্যবস্থা ভেঙে গিয়েছিল সেই ব্যবস্থাটাকে আবার জাতির সামনে প্রেজেন্ট করছে যে আরো বেটার ওয়েতে, আরো ইনক্লুসিভ ওয়েতে, আরো সাস্টেনেবল ওয়েতে। সেই জায়গা থেকে নির্বাচনটা হওয়ার পর যেই জায়গাটা, যেটা 2024-এ 7 জানুয়ারি নির্বাচনে বিএনপি ছিল না, আর এই নির্বাচনে আপনার প্রতিটা আওয়ামী লীগ নেই। তফাৎ যদি দেখেন এতটুকু তফাৎ, যদি আপনি সংস্কার না করেন তফাতে এর মধ্যে খুব বেশি তফাৎ নাই। মানে আপনি এইটার জন্য কি এখানে জাতিসংঘের হিসাবে 1400 আমার ভাই বোন জীবন দিয়েছে, এটার জন্য কি আমার 30,000 তরুণ এবং এই দেশের নাগরিকরা কি আহত হয়েছে, চোখ হারিয়েছে 1000? আমরা বিষয়টা বুঝতে, আপনি কস্ট বেনিফিট অ্যানালাইসিস করেন। আমরা যদি কিছুই না পাই এই গণঅভ্যুত্থান থেকে, তাহলে এরপরে এই প্রজন্ম তো আমাদের সাথে আছে, আপনারা আমার সাথে, তো আমরা হ্যান্ড বাই হ্যান্ড তো এই দেশে থাকবো। আমরা তাদের কাছে কি নিয়ে যাব? তারা তো আমাদের বলবে যে ইউ কুড নট ডু দিস। আমরা তো কাস্টোডিয়ান হিসেবে দায়িত্ব পালন করতে পারছেন, শুধুমাত্র কিন্তু সংসদে বিরোধী দলীয় ভয়েস হিসেবে না, এই পুরো সময়টার ন্যূনতম প্রতিনিধি হিসাবে। যেহেতু জনগণ অ্যাজ এ হোল কখনো কোথাও সবাই মিলে প্রতিনিধিত্ব করে না, জনগণ সব সময় কারো না কারো উপর আস্থা রাখে, তাদেরকে সামনে এগিয়ে দেয়। ঠিক আছে, এই জায়গাটা তো এখন আসনাতরা আছেন, এই জায়গাটা এখন নাহিদরা আছেন, তো আমাদের দায়িত্বটা কি? আমাদের দায়িত্ব বিএনপিকে এই জায়গায় স্টপ করে দেওয়া। এবং যেহেতু অলরেডি আপনার বিএনপির অনেক অ্যাক্টিভিস্ট গতকালও লিখেছে যে আপনার সংবিধান সংস্কার পরিষদ আজ থেকে মৃত ঘোষণা করা হইল, অনেক কষ্ট লাগে। এটা আসলে এইভাবে মক্কারি করার জিনিস ছিল না। এটা ইভেন আমি যারা আওয়ামী লীগের সাপোর্টার, যারা এই দেশের নাগরিক, যারা এই দেশের ভালো চায়, এই দেশকে বুঝে, তারাও জানে যে সংস্কার ভিন্ন, এদেশে ফেরেশতা আসলো এই দেশকে কখনো সুশাসন দিতে পারবে না। যে গণতন্ত্র এবং যে আকাঙ্ক্ষার আলোকে তরুণ প্রজন্ম বড় হচ্ছে, তারা সেই রাষ্ট্র পাবে। আলাউদ্দিন ভাই, আপনি বলছিলেন সংবিধান সংস্কার পরিষদ নিয়ে, তো আমরা জানি যে গতকাল তো অধিবেশন শেষ হলো, নেক্সট আমাদের সংসদ অধিবেশন 29 মার্চ, এবং যেহেতু এই সময়ের মধ্যে সমাধানটা আসেনি এবং আমাদের বিরোধী দলীয় নেতা উনি কিন্তু বলেছেন যে এটা যদি সংসদে সমাধান না হয় তাহলে ওনারা হুঁশিয়ারি দিয়েছেন যে ওনারা রাজপথে নামবে। তাহলে এই যে আপনি বলছিলেন না যে দলগত বা এই যে ঐক্যটা, যে চেঞ্জ প্যাটার্ন অফ পলিটিক্স, এটা তো একটা জন আকাঙ্ক্ষার মধ্যে অনেক বড় একটা বিষয়। এই গণ অভ্যুত্থানের পরে মানুষের এটা একটা অনেক বড় একটা আকাঙ্ক্ষা ছিল যে পলিটিক্সে চেঞ্জ আসবে, যেখানে সবাই একমত হবে। এই জায়গাটায় কি কোনোভাবে আপনার মনে হয় যে প্রবলেম সৃষ্টি হচ্ছে বা হবে? আপনি কি মনে করছেন? না, আমি এই জিনিসটাকে আপনি একটু ভিজুয়ালাইজ করে দেখেন যে ঠিক 24-এ আওয়ামী লীগ ভার্সাস বাংলাদেশ হয়ে গিয়েছিল। এখানে কিন্তু আওয়ামী লীগের একটা বড় অংশ আওয়ামী লীগের বাইরে চলে গিয়েছিল। আপনি আজকে সার্জিস আলম ছাত্রলীগের নেতা ছিল, আজকে আরও অনেকেই আছে আপনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যারা পদত্যাগ করেছে, পদত্যাগ করে বলেছে যে আমরা এই দলের সাথে নাই, এই সরকারের সাথে নাই। এবং অনেক আপনার আওয়ামী লীগের নেতৃত্ব আছে যারা অনুভব করেছে যে আমাকে কিন্তু ডিফেন্ড করার দরকার নেই এই সময়ে। তার মানে রাষ্ট্রটা একটা জায়গায় চলে গিয়েছিল, একটা পক্ষ আপনার যারা সংস্কার চায় না, রাষ্ট্রের ক্ষমতাকে কুক্ষিগত করতে চায়, নাগরিক অধিকারকে হরণ করতে চায়, আর বাকি সব একটা পক্ষে চলে আসছিল। এখন ব্যাপারটা তো আওয়ামী লীগের বিএনপি না। এখন যদি মনে হয় যে নতুনভাবে আবার এমন হয় যে একটা পক্ষ কাউকে তোয়াক্কা করবে না, তারা একেবারে নিজেদের মতো করে, যেহেতু 2/3 মেজরিটি আছে, সংসদ বলেন, জনগণ বলেন, জনপরিসর বলেন, মিডিয়া বলেন, সব জায়গায় নিজেদের মতো করে সব পরিচালিত করবে এবং একটা বেনেভোলেন্ট ডিক্টেটর সাজবে
জি যে আমি খুব মানে দয়ালু, এই জনগণের ভালো আমি সবচেয়ে ভালো বুঝি, আমি ঠিকই এদেরকে একটা ভালো দিকে নিয়ে যাব বিভিন্ন কার্ড টার্ড বিভিন্ন প্যাকেজ দিয়ে। কিন্তু জনগণ যদি মনে করে যে না আমি তো ভাই ওইটাও চাই, ওইটা হলো আমার সেকেন্ডারি, কিন্তু আমার যে শাসনতান্ত্রিক জটিলতা পরের যে নির্বাচনটা হবে, এই নির্বাচনটা ফেয়ার হবে কিনা, এই নির্বাচনে আপনার তত্ত্বাবধায়ক সরকার ফরমেশন, আপনি কিন্তু জানেন যে জুলাই সনদের মধ্যে যে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, এর মধ্যে একটা নোট অফ ডিসেন্ট আছে তত্ত্বাবধায়ক সরকারের ফরমেশন নিয়ে, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে না, কিন্তু সরকারের ফরমেশন নিয়ে। আপনি যদি দেখেন 2006 সালে আপনার তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কিন্তু কোনো ডিবেট ছিল না, বিএনপি এবং আওয়ামী লীগ তারা দুই দলই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একমত ছিল, কিন্তু প্রবলেম ছিল কোথায়, সরকারের প্রধান কি হবে, ফরমেশন কি হবে। হ্যাঁ, বিচারপতির বয়সটা কি এই মানে যেটা আইন করা হয়েছে আইনের আগের হিসাবে চলবে না এই হিসাবে চলবে, মানে এখনো কিন্তু সেই বিতর্ক রয়ে গিয়েছে। তার মানে আপনি আজকে নির্বাচনে জিতে পরের নির্বাচনটা কিভাবে হবে এখন পর্যন্ত জাতির সামনে সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা দিতে পারছেন না, কারণ হলো যে এই জায়গাটা আপনি অমীমাংসিত রেখে দিয়েছেন। এবং একই সাথে আপনি যে জিনিসটা বলছেন, ধরেন সংকট সৃষ্টি হবে কিনা, তো যদি মনে হয় তারা একপাশে চলে যায় যে না আমার হাতে ক্ষমতা আছে, আমার হাতে সংবিধান আছে, 2/3 মেজরিটি আছে, সংসদ আছে, আর বাকি সবাই ধরেন এখানে আপনার কৈবর্ত, এখানে ব্রাত্য, শূদ্র, এখানে তাদের কিন্তু আসলে ওনারা তো এখানে বলছেন ইয়ে একটা নেই। সাংবিধানিক পথে চলতে গেলে সংশোধন আনতে হবে, ওনারা যেটা বলছিলেন। ওনারা একটা কোট করেছেন, আমি যদি কোট করি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, উনি কালকে সংসদে বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়নে আবেগ না মানে ব্যবহার না করে সাংবিধানিক পথে আসলে চলা উচিত। এটা কি আসলে আপনি না, কিভাবে দেখছেন? উনি যে বিষয়টা বলেছেন এটা এটা মানে একেবারেই আপনার উনি বলছেন যে এটা ওনাদের হাতে নেই, আসলে এটা জুডিশিয়ারি ইয়েতে আছে। সো আমি জানতে চাচ্ছিলাম যেটা ইন পার্টিকুলারলি যে এটা আসলে তার হলে সলিউশনটা কি হবে, এটা কি আইনের একটা সলিউশনটা হলো এক্সটেনশন এনে আমরা কি টাইমটাকে বাড়িয়ে এটাকে সলভ করা হবে, না হলে তো এটা যেদিকে যাচ্ছে, যদি এটা আসলেই হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দল, তারা যদি আবার রাজপথে নামে তাহলে আমরা আবারও পলিটিক্সের একই চিত্র দেখতে পাবো। যে প্রথমত আপনার যেটা বলছেন এটা আমরা আগেও আলোচনা করেছি, আবেগের সাথে যে আইনের আপনার যে একটা ডিমার্কেশন দেখাচ্ছেন এটা সঠিক না। আচ্ছা, গণঅভ্যুত্থানটা আবেগের ফল। জি হ্যাঁ, গণঅভ্যুত্থানটা আবেগ, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধের ফল, রাষ্ট্র আবেগের ফল, জি জাতি আবেগের ফল। এখন এই আবেগ যখন তৈরি হয়, ভ্রাতৃত্ববোধ তৈরি হয়, একসাথে থাকার একটা তাড়না তৈরি হয়, একটা সম্মিলিত আকাঙ্ক্ষা তৈরি হয়, এই পুরোটাই আবেগ দ্বারা নিয়ন্ত্রিত। তখন মানুষ একটা কন্ট্রাক্টে যায়। ৭১ আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা ৭২ একটা কন্ট্রাক্টে এসেছি, যদিও সেই কন্ট্রাক্টের একই ব্যাপার, ফরমেশন নিয়ে প্রশ্ন আছে এবং ভবিষ্যতেও থাকবে। কারণ তখন একটা আপনার গণপরিষদ নির্বাচন হয় না, যে নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সবগুলো দল একমত হতে পারেন, সেটা হয় না। না হওয়ার কারণে একটা বড় গ্রুপ লেফট আউট ছিল, যারা পরবর্তীতে জাসদ গঠন করে, পরবর্তীতে আপনার প্রক্রিয়ার সাথে যুক্ত না থেকে রাষ্ট্রকে বিভিন্নভাবে চ্যালেঞ্জ করে, এবং মুক্তিযুদ্ধের পরের যে আমাদের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা রহিত হয়ে যায়। ২৪-এর গণঅভ্যুত্থানে একই ঘটনা ঘটেছে। আইন যখন আপনাকে সুরক্ষা দিতে পারে নাই, আইন যখন এখানে আপনি মনে আছে মানজুরুল মাতিন যখন রিট করেছিলেন আদালতে, হাইকোর্টে, যে গুলি করা যাবে না, আদালত কিন্তু খারিজ করে দিয়েছে, যে আদালত ইয়ে করছে গুলি করা যাবে, মানে নাগরিকের উপরে লেথাল ওয়াপন দিয়ে গুলি করা যাবে, আদালত এই মর্মে আপনার রায় দিয়েছে তো। তারপরে তো জনগণ আরো পুষে উঠলো। এই যে আপনার যে আইন এই দেশের নাগরিককে সুরক্ষা দিতে পারে নাই, সে নাগরিক রাস্তায় নেমে এসেছে, নেমে আসার পর সে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন আইন তৈরি করেছে। সেই জন অভিপ্রায় হলো গণঅভ্যুত্থান। গণঅভ্যুত্থানের পরে আপনি যদি বলেন গণঅভ্যুত্থানের আগের আইন সেটা দিয়ে চলবেন, সেটা অ্যাবসুলেট, এটা তো রং। আপনি আবেগ, যে আবেগের কারণে উনিও ধরেন নির্বাসন থেকে ফিরে এসে রাজনীতি করতে পারছেন, এটা তো ছাত্র জনতার আবেগের ফল। সো আইন কখনো আপনার মেকানিক্যাল না, আইন মানুষ সৃষ্টি করে, মানুষ প্রয়োজন মনে করে সৃষ্টি করে। যদি এখন মনে করে যে সরকারের যদি সেই নমনীয়তা থাকে, তাহলে আপনার 30 দিন যেহেতু আপনার একটা কনসেনসাসের মাধ্যম হয়েছিল, একটা অর্ডারের মাধ্যম হয়েছিল, আপনি সেই একই কনসেনসাস তৈরি করতে পারলে এটাকে 60 দিন করা যায়। সেখান থেকে আপনি ধরেন আবার, মানে আমার মনে হয় যে এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকলে, জনগণের মধ্যে ঐক্য থাকলে আসলে কোনো সংকটই চিরস্থায়ী না, সংকট সমাধানযোগ্য। তবে এখানে আপনি মনে হয় শেষ পর্যায়ে চলে আসছেন। এটা খুব ক্লিয়ার যে বাংলাদেশে কখনোই স্বাধীনতার পরে পর্যন্ত 55 বছরে যারাই আইনের দোহাই দিয়ে, সংবিধানের দোহাই দিয়ে জনগণের অধিকারকে, গণতান্ত্রিক অধিকারকে হরণ করতে চেয়েছে, জনরায়কে বিকৃত করতে চেয়েছে, তারা কিন্তু এখানে টিকতে পারে নাই। সো বিএনপিকে আমরা মনে করে দিতে চাই যে 1996 সালে আপনি নির্বাচন করেছেন,
একতরফা নির্বাচন 300 আসনেই বিএনপি জিতেছিল, মনে আছে আপনার? তখনও কিন্তু তারা টিকতে পারে না, তারা কিন্তু ঠিকই আবার অধিবেশন ডেকে আপনার সংবিধান সংশোধন করে পদত্যাগ করতে হয়েছে। একই ঘটনা ঘটেছে 2006 সালে। সো আমরা চাই না যে আবার একই তরুণদের ধরনের, প্রতিনিধি, জি, সেটাই। প্রথমবারের মতো সাংসদ, প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান উনি এমন একটা প্যাচে পড়ুক যে প্যাচ থেকে আসলে ওনার রাষ্ট্রনায়ক হয়ে ওঠা। এবং আমাদের এটা আমি বলে দিতে চাই, সত্যিকার অর্থে আমাদের একজন রাষ্ট্রনায়ক দরকার, সফল রাষ্ট্রনায়ক দরকার। জি। এই মুহূর্তে তারেক রহমানের প্রতি বিরোধী রাজনৈতিক হিসেবেও কিন্তু আমার আস্থা, এবং আমি চাই উনি সফল হন। জি, আমরা কিন্তু আশা ওনার করছি যে উনি সফলতার একটা মূলে সমাধান যদি নিয়ে ওনারাই আসবেন। কুঠারাঘাত করেন, জি। আমরা তো আসলে জনগণকে বাইরে রেখে জোর করে কোনো সরকারকে, কোনো ব্যক্তিকে সফল করার দায় নিতে পারবো না। জনগণের সাথেই থাকবো, আমাদের শেষ করতে হবে রাজপথে একেবারে। সমাধান হবে। জি, আমরাও সেটাই আশা করছি। আলাউদ্দিন ভাই, আপনাকে ধন্যবাদ এনটিভি স্টুডিওতে আসবার জন্য। দর্শক, আজ এই পর্যন্তই, দেখা হবে আরেকটি এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন।